তো কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি এবং অ্যামাজন কোম্পানির ফাউন্ডার জেফ বেজোস সম্পর্কে। ইনি পৃথিবীর এমন মানুষ যে সর্বপ্রথম সেন্টি বিলিয়নার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেন্টি বিলিয়নার মানে কি জানেন? সেন্টি বিলিয়নার মানে হচ্ছে 100 বিলিয়ন, অর্থাৎ ইনি সর্বপ্রথম পৃথিবীতে বিলিয়নের সেঞ্চুরি মেরেছেন। বিরাট কোহলি মারে ক্রিকেটের সেঞ্চুরি, ক্রিস্টিয়ানো রোনালদো 100টা গোল করে ফুটবলের সেঞ্চুরি মারে, আর জেফ বেজোস তিনি মেরেছেন 100 বিলিয়ন অর্থাৎ টাকার সেঞ্চুরি। তবে হ্যাঁ, এটি আজকে নয়, আজ থেকে প্রায় 3 বছর আগেই সেন্টি বিলিয়নারের খাতায় নিজের নাম লিখে নিয়েছেন। বর্তমানেও তিনি প্রথম 193 বিলিয়ন ডলারের মালিক এবং সেকেন্ড স্থান অধিকারী বার্নার্ড আর্নল্ড 183 বিলিয়ন ডলারের মালিক এবং থার্ড স্পেস এক্সের মালিক ইলন মাস্ক 175 বিলিয়ন ডলার এবং চতুর্থ স্থান অধিকারী আমাদের আপনার বিল গেটস 130 বিলিয়ন ডলার। 125টা দেশের জিডিপিকে একসাথে কাউন্ট করে যত বড় নেটওয়ার্ক হয় তার চেয়েও বড় নেটওয়ার্ক জেফ বেজোসের পার্সোনাল নেটওয়ার্কের সমান। একটা মানুষ এত বুদ্ধিমান, একটা গ্যারেজ থেকে এত টাকার মালিক কিভাবে হয়ে গেল তা আজকে আমি আপনাদের আননোন লাইটের এই পর্বে জানাবো। জেফ বেজোস জন্মগ্রহণ করেন 1964 সালের জানুয়ারি মাসে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জেফ বেজোসের এমন 10টি জিনিস যা তাকে মাটি থেকে আজকে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে সাহায্য করেছে। কিছুতে এমন স্ট্র্যাগারি মাইন্ডসেট এবং থট প্রসেস আছে যা তাকে আজকে এত বড় সেন্টি বিলিয়নার হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। তো ভিডিওটি পুরো দেখতে এবং সব তথ্য জানতে শুয়ে বসে ভিডিওটি দেখুন। জেফ বেজোস টাইমলি নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করতেন এবং অন্যান্য বড় বড় কোম্পানি কিনে নিয়েছিলেন এবং অন্যান্য অনেক বড় বড় কোম্পানিতে নিজের টাকা ইনভেস্ট করেছিলেন এবং এতে তার পার্সোনাল নেটওয়ার্ক বাড়তে থাকলো। কিছু কোম্পানি যেগুলোতে তিনি টাকা ইনভেস্ট করেছেন সেগুলো হলো গুগল, উবার, বিজনেস ইনসাইডার, সবচেয়ে বড় নেটওয়ার্ক টুইটার, ওয়ার্কডে, গ্রেইল এবং লুক আউট। আর তার নিজের কোম্পানি অ্যামাজন দিয়ে তার ইনভেস্ট করেছেন হোম গ্রোসার, ব্যাংক বাজার, ইজিবার এবং ওয়াইন.কমে। এবার জানবো কিছু এমন কোম্পানি সম্পর্কে যা অ্যামাজন নিজের টাকায় কিনে নিয়েছে। সেগুলো হলো হোল ফুডস, টুইচ, অডেবল, জাপোজ, আইএমডিপি এবং দ্য ওয়াশিংটন পোস্ট, যা নিউ ইয়র্কের সবচেয়ে বড় নিউজ পেপার। এভাবে করতে করতে অ্যামাজনের যে মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে যদি পৃথিবীতে অ্যাপলের পর দ্বিতীয় কোনো কোম্পানি থাকে তাহলে সেটি হচ্ছে অ্যামাজন। অ্যাপলের যে ক্যাপিটালাইজেশন রয়েছে সেটি হচ্ছে 910 বিলিয়ন ডলার এবং তারপর দ্বিতীয় স্থান অধিকারী অ্যামাজনের ক্যাপিটালাইজেশন হচ্ছে 763 বিলিয়ন ডলার। এর একটাই কারণ হচ্ছে আজকের বিশ্বে এই অ্যাপল, গুগল আর অ্যামাজন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। চলেন এবার জেনে নেই অ্যামাজন আজকের দিনে কী কী সার্ভিস দিচ্ছে। সেগুলো হলো অ্যামাজন.com, অ্যামাজন প্রাইম, অ্যামাজন গো, অ্যামাজন গেম স্টুডিওজ, অ্যামাজন প্রাইম ইনস্ট্যান্ট ভিডিও, অ্যামাজন মিউজিক, অ্যামাজন গো, অ্যামাজন কাইন্ডলি, অ্যামাজন ওয়েব সার্ভিস এবং অ্যামাজন ওয়্যারলেস। তো এবার জানি অ্যামাজনের চিন্তাধারা তার মাথায় কিভাবে আসলো। জন্মের পরে পড়ালেখা করা অবস্থায় তিনি মার্চেন্ট ব্যাংকিংয়ের 1990 সালে ভাইস প্রেসিডেন্ট পদ হিসেবে চাকরিপ্রাপ্ত হন। তিনি ভাবলেন যে ইন্টারনেটের যুগ আসতেছে, কিছু একটা করতে হবে, অনলাইনে কিছু একটা করতে হবে। তখন ভাবতে ভাবতে তিনি একদিন বই বিক্রি দিয়ে এই কাজটা শুরু করলেন। ইন্টারনেটে বই বিক্রি দিয়ে অ্যামাজনের সূচনা স্থাপন করলেন। ভাবলেন ব্যাংকিং তো পরেও করা যাবে, তাই তিনি ব্যাংকিং ছেড়ে দিয়ে ইন্টারনেটের যুগটা ধরে নিলেন এবং তখন তিনি নিজের কোম্পানি স্টার্ট আপ করলেন এবং সেটিকে নাম দিলেন নর্থ আমেরিকার একটি বিগ রিভার অনুযায়ী অ্যামাজন রিভার। পরে তিনি নামটি সংশোধন করে রিভার সরিয়ে শুধু অ্যামাজন রাখলেন। কিছু দিনের মধ্যে বুক সেলের একটি আইপিও বের করে দিল অ্যামাজন। প্রথম অ্যামাজনের এই আইপিওটা ফেইলার দেখাচ্ছিল, কিন্তু এই ফেইলিয়ারে তিনি হতাশ হননি, তিনি থেমেও যাননি। অন্য কোম্পানিদের মতো থেমে গেলে আজ হয়তো তিনি সবার উপরে উঠতে পারতেন না। তিনি নতুন নতুন প্রোডাক্ট গেইন করতে গেলেন এবং উপরে উঠতে গেলেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো এমন 10টা জিনিস যা তাকে মাটি দিয়ে তুলে নিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে এস্টাবলিশড করেছে। তো 1 নম্বরে আছে কাস্টমার ইজ দ্য কিং অ্যান্ড আই এম দ্য সার্ভেন্ট, অর্থাৎ কাস্টমার রাজা আর আমি প্রজা। প্রজার সবসময় একটা জিনিসে খেলে যে রাজাকে কিভাবে খুশি করা যায়, রাজা চান কি, কিভাবে তাকে খুশি রাখা যায়। অ্যামাজন ফোকাস করলো দুটা জিনিসের ওপর, হোয়াট কাস্টমার লাইক মোস্ট অ্যান্ড হোয়াট কাস্টমার ডিসলাইক মোস্ট, অর্থাৎ কাস্টমার সবচেয়ে বেশি কি পছন্দ করে
আর সবচেয়ে বেশি কি অপছন্দ করে। আমরা সবাই খেয়াল করি যে কাস্টমার যেটা পছন্দ করে সেটাই শুধু আনি, কিন্তু কি অপছন্দ করে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো পয়েন্ট টু বি নোটেড ফর সাকসেস, হোয়াট কাস্টমার ডিসলাইক মোস্ট। এই তিনটা জিনিস যা কাস্টমার সবচেয়ে বেশি অপছন্দ করে সেগুলো হচ্ছে ডিলে, ডিফেক্ট এবং আউট অফ স্টক। তো 1 নাম্বার হচ্ছে ডিলে। ডিলে মানে কি, কোনো জিনিস যদি ডেলিভারি করতে একটুকু দেরি হয় তাহলে এটা কাস্টমারের একদম পছন্দ হয় না। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিফেক্ট। ডিফেক্ট মানে হচ্ছে খারাপ মাল। যদি আপনি খারাপ মাল কাস্টমারকে দেন তাহলে সেকেন্ড টাইম সে আর আপনার এখানে অর্ডার করবে না। থার্ড অপশন হচ্ছে সোল্ড আউট। মানে কোনো মাল যদি তার পছন্দ থাকে কিন্তু আপনার এখানে নাই, সোল্ড আউট হয়ে গেছে, তাহলে সে আপনার ওয়েবসাইটে আর ঢুকবে না। তো এই তিনটে জিনিস তিনি খুব খেয়াল রাখতেন। তিনি আরেকটা জিনিস ফলো করতেন, সেটি হচ্ছে যদি ওয়েবসাইট ডিলে হইতে 0.1 সেকেন্ড সময় লাগে তাহলে একটা কাস্টমার হাত দিয়ে বের হয়ে যাবে, আর যদি 1 সেকেন্ড সময় লাগে তাহলে 10টা কাস্টমার হাত দিয়ে বের হয়ে যাবে, আর যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে পুরো 100টার মধ্যে 100টা কাস্টমারের হাত থেকে বের হয়ে যাবে। তাই তিনি এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতেন, অর্থাৎ অ্যামাজন লোডিং হইতে সময় লাগতো না। তো সেকেন্ড নাম্বার হচ্ছে এক্সপেক্ট মোর ফ্রম হিজ এমপ্লয়িজ। তিনি তার এমপ্লয়ীদেরকে বকাঝকা দিয়ে অনেক বড় বড় কাজ করিয়ে নিতেন এবং পরে মাফও চাইতেন না। তিনি একটাই কথা বলতেন যে তোমরা 5 লক্ষ এমপ্লয়ি আমার 16 কোটি কাস্টমারের প্রজা, অর্থাৎ তারা হচ্ছে রাজা আর তোমরা হচ্ছে প্রজা। তাদেরকে কিভাবে খুশি করতে হবে সেটা তোমাদের কাজ। এই এমপ্লয়ীদের জন্য তিনি ফেমাস হয়ে গেছেন সেম ডে ডেলিভারি নিয়ে। কি বললাম আমি? সেম ডে ডেলিভারি, যেটা আমাদের পাশের মুদি দোকানরা করতে পারলো না, সেটা ওইখানে আমেরিকায় বসে বসে অ্যামাজন কোম্পানি করে ফেললো। সত্যি এটা এক অসাধারণ বিষয়। আমাদের আশেপাশের যে কোনো একটি মুদি দোকানে যদি আমরা কল করে বলি যে অমুক 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 লাগবে আজকের মধ্যেই, তো বলে আজকে তো লোক নাই, কালকে পাঠাই দেই। আর এর পরিবর্তে যদি আমরা অ্যামাজন কোম্পানিকে কল করে বলি যে অমুক 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 লাগবে, তারা বলে জি ম্যাডাম এই 2 ঘন্টা খানিক বা 2-1 ঘন্টার মধ্যে মালটি পৌঁছে যাবে। তো এটি ছিল সেম ডে ডেলিভারি, যা আমাদের আশেপাশের মুদি দোকান বা যে কোনো দোকানদাররা করতে পারে না। এটি নিয়ে ফেমাস হয়ে গেছে অ্যামাজন, ছেয়ে গেছে পুরো বিশ্বে। তো এবার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে লং টার্ম ভিশন। কি এই লং টার্ম ভিশন? লং টার্ম ভিশন মানে হচ্ছে লং টাইমের প্রফিট। যখন জেফ বেজোসের অ্যামাজন কোম্পানিতে যারা টাকা ইনভেস্ট করতো তারা বলতো জেফ ভাই প্রফিট কবে আসবে, তখন তিনি বলতেন শুনো, আমার প্রফিট হচ্ছে 3 মাসের প্রফিট না, আমার হচ্ছে লং টার্ম ভিশন। শর্ট টার্ম ভিশন ধরে রাখলে আমার কোম্পানি আগাইতে পারবে না। আমার নীতি হচ্ছে লং টার্ম ভিশন, অর্থাৎ 3 মাসের না 3 বছরের প্রফিটকে মডিফাই করা। তিনি লং টার্ম ভিশনের হিসাবে আগামী 3 বছরে কি হবে সেই ধারণায় এই আগামী 3 মাসকে ডিজাইন করতেন। তিনি ছোটো মোটো 1 মাসের 2 মাসের প্রফিটের চিন্তা থাকতেন না, কারণ তিনি ভাবতেন পুরো পৃথিবীকে বদলাইতে হবে। জেফ বেজোস বলতেন আওয়ার ভিশন ইজ টু ইউজ দিস প্ল্যাটফর্ম টু বিল্ড আর্থস মোস্ট customer-centric company, a place where customer can come to find and discover anything and everything they might want to buy online. তো এবার আলোচনা করছি 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হলো কমপ্লেক্সি দ্য সিম্পল অ্যান্ড সিম্পলিটি দ্য কমপ্লেক্স। এটার মানে হচ্ছে এই যে কোনো একটি কঠিন জিনিসকে খুব সহজভাবে উপস্থাপন করা। কথায় ধরা যাক জেফ বেজোস, মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্ককে। এরা কেমন প্রকারের লোক? এরা এমন প্রকারের লোক যে কোনো কমপ্লেক্স থিংকে, যে কোনো অনেক হার্ড থিংকে আপনার কাছে সিম্পলভাবে উপস্থাপন করতে পারবে। ধরি স্টিভ জবসের কথা। তিনি অ্যাপলের কোনো যদি নতুন আপডেট কোনো মডেলের ফোন বের করেন, তখন তিনি আগে সেটিকে নিয়ে অনুষ্ঠান করেন। তখন সেটিতে যদি তিনি যেভাবে বোঝান, মানুষ ভাবে এটা খুব সিম্পল একটা জিনিস। তো 5ম পয়েন্ট হচ্ছে এভরি এমপ্লয়ি হ্যাজ এ হিডেন অনার। হোয়াট ইজ ইট? এটা কি? এটা হচ্ছে যখন তিনি তার কোম্পানিতে প্রথম এমপ্লয়ি নিয়োগ দেন, তখন মাত্র তার কোম্পানিতে 614 এমপ্লয়ি ছিল, যার সংখ্যা এখন হয়ে দাঁড়িয়েছে 5 লাখেরও বেশি। কিভাবে এটি? তিনি ভাবতেন যে প্রত্যেকটা এমপ্লয়ি থেকে একটি অনার সৃষ্টি করে দিতে, আর যদি এটি না হয় তাহলে তাদের কাজের স্পিড কখনো বাড়ানো সম্ভব হবে না। তারা সার্ভেন্ট চায় না, তারা চায় অনার, কারণ চাকরি তো চাকররা করে, আর তারা চায় মালিকাধীন। এই বুদ্ধিটা তার মাথায় খেলে এবং তিনি প্রত্যেকটা এমপ্লয়ি থেকে একটি অনার সৃষ্টি করে দেন।
6 নম্বর পয়েন্ট হচ্ছে টেক কুইক ডিসিশন উইথ 70% ইনফরমেশন। অর্থাৎ তিনি যখন কোনো প্রোডাক্ট লঞ্চ করতেন তখন ওটিতে 70% যদি কোনো ইনফরমেশন পেয়ে যেতেন তাহলে সঙ্গে সঙ্গেই সেটি লঞ্চ করে ফেলতেন। নীতি ছিল ফার্স্ট প্রোডাক্ট ইজ নেভার দ্য ফাইনাল প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে প্রথম প্রোডাক্ট কখনো ফাইনাল প্রোডাক্ট হতে পারে না। তাই তিনি যখন 70% কোনো ইনফরমেশন পাইতেন তখন সেটি লঞ্চ করে দিতেন। তিনি বলতেন তাড়াতাড়ি 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 শুরু করো, যদি শুরু করতে দেরি হয়ে যায় তাহলে অন্যরা কম্পিটিশনে এগিয়ে যাবে। তো 7th নাম্বার পয়েন্ট হচ্ছে ভ্যালু ইমিটেশন ভার্সেস ভ্যালু ইনোভেশন। এটা একটা অসাধারণ পয়েন্ট, শুনেন এটা কি। আমাদের দেশের প্রায় সকলেই ভ্যালু ইমিটেশনের প্রক্রিয়ায় চলতে থাকেন। এর মানে হচ্ছে একজন কোনো কিছু করে প্রফিট পাইছে তো একজনের দেখা দেখি আরেকজন করে, এক করি হেভি প্রফিট পেয়ে গেছে আমিও করব, ও পারছে আমিও পারবো। মানে এটা হচ্ছে ভ্যালু ইমিটেশন, যে আরেকজন পারলে আমাকে ওটাই করতে হবে। কিন্তু জেফ বেজোস ফোকাস করতেন ভ্যালু ইনোভেশনে। তিনি ফোকাস করতেন কাস্টমারের উপর, যেহেতু কাস্টমার রাজা, তা কী করলে কাস্টমার খুশি হবে, কি নতুন করলে কাস্টমার খুশি হবে, এটাই হচ্ছে ভ্যালু ইনোভেশন। এর অর্থ হলো নতুন প্রক্রিয়ায় নতুন কিছু করা। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ডোন্ট লেট দ্য প্রসেস কিল দ্য প্রোগ্রেস। কোনো ওয়েবসাইটে ঢুকলে এত প্রসেস দেখা যায় যে প্রোগ্রেসটা শেষ হয়ে যায়, অর্থাৎ এটা কাস্টমার একদম অপছন্দ করে। আর জেফ বেজোস বলতেন নিউ আইডিয়াস, নিউ টেস্ট, নিউ ইনোভেশন, নিউ মেথড, অর্থাৎ নতুন কিছু করে প্রসেসটাকে কমিয়ে প্রোগ্রেসটাকে ঠিক মতো চালিয়ে যেতে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে 80% প্রোডাক্ট অ্যান্ড 20% প্রমোশন। তিনি ভাবতেন যদি প্রমোশনটাকে বাড়িয়ে দেই তাহলে প্রোডাক্টের মান খারাপ হয়ে যাবে, আর প্রোডাক্টের মান খারাপ হলে কোম্পানি আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তাই তিনি প্রোডাক্টটাকে বেশি গুরুত্ব দেন, অর্থাৎ গুড প্রোডাক্টটাকে সবচেয়ে ভালো বানান এবং প্রমোশন ধীরে ধীরে হলেও চলবে, কোনো সমস্যা নেই, এটাই ছিল তার ধারণা। শেষ কথা হচ্ছে মাস্টার অফ ফেইলিয়ার, অর্থাৎ তুমি বারবার ফেল করো এবং ফেল করতে করতে যে জায়গায় তোমার সমস্যা সেগুলো সমাধান করো। তুমি যদি ভালো প্রোডাক্ট বানিয়ে ঘুমিয়ে গেলা তাহলে তুমি কম্পিটিশন থেকে এক ধাপ পিছিয়ে গেলা, আর তুমি যদি খারাপ প্রোডাক্ট বানিয়ে ঘুমিয়ে গেলা তাহলে এটা হবে তোমার জন্য অনেক বেশি একটা ভয়ঙ্কর স্বরূপ। তাই তিনি বলতেন কোর্স কারেকশন হচ্ছে তুমি প্রোডাক্টগুলোকে বারবার টেস্ট করো এবং সেগুলোকে আরও উন্নত করো, আরও কী করা যায়, আরও কী এমন করা যায় যা কাস্টমার বেশি পছন্দ, এটাই কোর্স কারেকশন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম অ্যামাজন কোম্পানির মালিক জেফ বেজোসের সফলতার গল্প এবং সকল অজানা রহস্য নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানিয়ে দিন নেক্সট ভিডিও কি টপিক নিয়ে বানাবো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলিয়েন না। আর আপনার আশেপাশে যদি কিছু থাকে তাহলে সেটি দিয়ে সাবস্ক্রাইব বাটনে ডান গিয়ে বেল আইকনটা ক্লিক করে দিন যাতে নেক্সট ভিডিও দেখতে পারেন।